তো হোমিস ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা আগের পর্বগুলো দেখোনি তারা চাইলে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। না হলে এ পর্ব তোমার মাথার ওপর দিয়ে যাবে, কিছুই বুঝবে না। যাও যে দেখে আসো। আগের পর্বে কপিরাইট এসেছিল, 14 মিনিটের ভিডিও হয়তো বা 11 মিনিট হয়ে গেছে, যে কারণে এই পর্বে হয়তো বা ছবি একটু বেশি থাকবে। আগের পর্বগুলো বিগ ব্যাটেল হতে যাচ্ছে, মানে ইয়ানকামের বিরুদ্ধে রাইজের সেক্টগুলো যুদ্ধ ঘোষণা করে দেবে। চলো দেরি না করে আজকের এই ব্রেকডাউন ভিডিও শুরু করি। আজকে কোনো আর রিক্যাপ দেব না। এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই এখনো পর্যন্ত ইয়ানকামে বরফ পড়ছে, যে কারণে ইম্পেরিয়াল সোলজাররা বরফ সরানোর জন্য তাদের ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করছে। ওই সময় আমরা কিনমুকে দেখি ওই এলাকা দিয়ে যেতে। কিনমু মনে মনে বলতে থাকছেন এটা ন্যাচারাল ডিজাস্টার হতে পারে না। এইভাবে যদি এই বরফ সরানো হয় তাহলে আবার ফসল উঠবে, আবার মানুষ বসবাস করতে পারবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে হেভেন্স কেন ইয়ানকামকে ধ্বংস করতে চায়। ইয়ানকাম তো হেভেন্সের বিরুদ্ধে কিছুই করেনি। সাথে কিনমো দেখে যে ওখানকার সিপাহীরা তাদের ফিনিক্স পাওয়ার ইউজ করে ওখানে বরফ গলাতে শুরু করে দেয়, যাতে তারা চাষবাস করতে পারে। এম্পায়ার তো ধনী গরিব সবাইকে ইকুয়াল হতে দেখতে চেয়েছে, মানে না সমাজে বেশি বড় লোক থাকবে, না সমাজে কেউ গরিব থাকবে। হয়তো এম্পায়ার ডিভাইন অরাকলের নিয়ম ফলো করেনি, যে কারণে হয়তো বা তারা স্নোফল ফেলাচ্ছে, কিংবা এর কারণ অন্য কিছু হতে পারে। কিংবা ওখানে তার হেভেলি ডেমন সেক্টর ওয়ারিয়ারদের কাছে চলে যায়, কিংবা তাদের কাছে যে তার গ্রানিশির ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তো তারা বলতে থাকে যে আমরা কেউ তো তাকে দেখি নাই। কিংবা এবার তাদেরকে ইয়ানকামের সাধারণ মানুষের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তারা বলতে থাকে যে এম্পায়ার ইয়ানফিং তো সাউথে চলে গেছে, কিন্তু সাউথে থাকা সমস্ত নোবেল ফ্যামিলির কাছ থেকে সাহায্য চেয়েছে, কিন্তু তারা বারণ করে দিয়েছে। আর যে ফ্যাকশন বা নোবেল ফ্যামিলিগুলো খাবার দিতে বারণ করে দিয়েছে, এম্পায়ার তাদেরকে শেষ করে দিয়েছে। কিছু দুর্নীতিবাজ অফিসারও গরিবের খাবারের উপর লুটপাট করেছে, আর এম্পায়ার তাদেরকে এক্সিকিউট করে দিয়েছে। এবার সে নর্থের উদ্দেশ্যে গেছে, কিন্তু কিছু অ্যাসাসিন তাকে মারার চেষ্টা করেছে, কিন্তু এম্পায়ারের মারা অতটাও সহজ না। তার আশেপাশে পাওয়ারফুল জেনারেল কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করেছে যে এম্পায়ারকে কে মারতে চায়। তো তারা বলতে থাকছেন সে তো সামান্য একটা কাল্টিভেটার, তার নাম তিয়ানজিং, এবং কিছু বর্ডারের ওই পারের মানুষরাও এম্পায়ারকে মারতে চায়। এটা শুনে কিনমো ভাবনায় পড়ে যায় যে এম্পায়ারকে তো আগে কেবল এম্পায়ারের নিজের লোকেরাই মারতে চাইতো, কিন্তু এবার তো ওপারের লোকও সামিল হয়ে গেছে। কিংবা অ্যাডভাইজারের ব্যাপারে বলতে থাকে, তো তারা তো অ্যাডভাইজারের ব্যাপারে কোনো কিছুই জানে না। কিংবা এবার ক্যাপিটালের বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে, তো তারা উত্তরে বলতে চাইছেন ক্যাপিটালের দায়িত্ব ক্রাউন প্রিন্সের হাতে। কিংবা মনে মনে বলতে থাকছেন ক্রাউন প্রিন্সের উচিত যে রাজ্যের ইন্টারনাল বিষয়ের উপর খেয়াল রাখা, কিন্তু সে এই সময় গ্রেট থান্ডার সাউন্ড স্কুলে কি জন্য গিয়েছিল? সে তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছে যারা কিনা এম্পায়ারকে মারার জন্য ষড়যন্ত্র করছে। এবার কিংবা বুঝে যান যে ক্রাউন প্রিন্স তো তার বাপ মানে এম্পায়ারকে মারতে চায়। কিংবা তাদেরকে জিজ্ঞাসা করে যে বলো এখন এম্পায়ার কোথায়? তো তারা বলতে থাকে যে সে গেছে বাজার সিটি, সেখানে অনেক শান্তি রয়েছে, সে খাবার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গিয়েছে। কিংবা বুঝে যায় যে সুযোগ পেলেই ক্রাউন প্রিন্স এম্পায়ারকে মেরে দেবে, যে কারণে কিংবা বলতে থাকে যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক গার্ডিয়ান কি এম্পায়ারের সাথে? তো তারা উত্তরে হ্যাঁ বলে, মানে ওই যে কিংবা হেভেলি ডেমন সেক্টর 2 গার্ডিয়ান। কিংবা ড্রাগন কিলিং এর পিঠে উঠে বলতে থাকে যে আমরা বাজার সিটির উদ্দেশ্যে যাচ্ছি। কিংবা এবার ড্রাগন কিলিংকে দ্বিগুণ ফায়ার স্পিড বল দেওয়ার অদা করে, যে কারণে ড্রাগন কিলিং জোশে এসে তার পাওয়ার বাড়িয়ে দেয়। এই সিন এখানে কাট হয়ে আমরা কুল্লুন মাউন্টেনের সিন দেখতে পাই। ডাও মাস্টারের সাথে সাক্ষাৎ করতে এসেছিল। রোলাই তাকে বলতে থাকে যে ইয়ানকামের ক্রাউন প্রিন্স আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল। এটা শুনে সে বুঝে যায়। ডাউস মাস্টার বলে থাকছেন ইয়ানকামের ক্রাউন প্রিন্সের কাছে কোনো যোগ্যতাই নেই এম্পায়ার হওয়া। সে তো তার বাপের থেকেও দুর্বল। সে ক্ষমতায় এলে আবার বিশৃঙ্খলা হবে। যে সন্তান তার বাপের সাথে বিশ্বাসযোগ্য নয়, তো সে পুরো নেশনের সাথে কিভাবে বিশ্বাসযোগ্য হবে? রোলাই বলতে থাকছেন আমি এম্পায়ার তিয়ানজিংকে মারতে চাই না, কিন্তু সে অ্যাডভাইজারের কথায় এসে সে ইয়ানকামে রিফর্ম করা শুরু করে দিয়েছে। সে তো ডিভাইন অরাকলকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে, আর যে কারণে হেভেন্স খেপে যে তাদের উপর স্নোফলের বৃষ্টি বয়ে দিয়েছে, যেখানে কিনা মাসুম মানুষ মারা যাচ্ছে। এম্পায়ার তো কখনো হেভেন্সের কাছে মাপ চাইবে না, তো আমাদের কাছে আর কোনো অপশন নাই। ডাইস মাস্টার বলতে থাকছেন তুমি তো কাইহুয়া সিটির ব্যাপারে শুনেছো, তারা হেভেন্সের বিরুদ্ধে যাওয়ার কারণে তাদের উপর বড় ডিজাস্টার আসে। আমার মনে হয় না যেন এটা না হয় যেন ইয়ানকাম দ্বিতীয় কাইহন সিটিতে পরিণত হয়। অন্যদিকে আমরা কিনমোদেরকে দেখতে পাই যারা কিনা অনেক দূরে চলে এসেছিল। ড্রাগন কিলিং বলতে থাকছেন বস আমি এর চেয়ে আর বেশি যেতে পারবো না। তো কিনমো তার সামনে কিছু ফায়ার স্পিড ফল রেখে দেয়। কিনমো ম্যাপ চেক করে বলতে থাকছেন বাজার সিটি এখান থেকে 1000 কিলোমিটার দূরে, তুমি এখানে একটু রেস্ট করো। তো কিনমো সামনে একটা ঘর দেখতে পাই। কিনমো ওই ঘরে বিশ্রাম নেওয়ার জন্য চেক করতে যায়। তো কিনমো দেখে বুঝতে পারে যে এই ঘর তো নতুন নতুন বানানো হয়েছে। তখনই গ্রানিশি তার ভিতর থেকে বের হয়ে আসে। গ্রানিশিকে দেখে কিনমো তো অনেক বেশি খুশি হয়ে যায়। গ্রানিশি বলতে থাকেন কিনমো তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? আমি তো অনেক কষ্টে গ্রান্ডফামা এবং গ্রান্ডফা বিলাইনের পিছু ছাড়িয়েছি, তুমি তো আমাকে খুঁজে নিয়েছো। কিনমো তো অ্যালার্ট হয়ে যায়।
কিনমো বলতে থাকে যে দ্রুত বলো তুমি কি গ্রানেশি নাকি লি টিয়ানজিং। গ্রানেশি হেসে বলতে থাকে যে কিছুক্ষণ আগে আমি ওই লি টিয়ানজিংকে সারপ্রাইজ করেছি, যদিও মাস্টার রুলাই তাকে সারপ্রাইজ করতে ব্যর্থ হয়েছে। মাস্টার রুলাইয়ের কারণে লি টিয়ানজিং কিছুটা দুর্বল হয়ে গেছে, যে কারণে আমি আমার বডির কন্ট্রোল আবার ফিরে পেয়েছি। আমরা একটা ডিল করেছি, দিনের বেলায় এই বডি আমার কন্ট্রোলে থাকবে আর রাতের বেলায় লি টিয়ানজিং এর কন্ট্রোলে থাকবে। কিনমো বলতে থাকে যে তুমি যদি সত্যি আমার গ্রানেশি হয়ে থাকো তো গ্র্যান্ডফা এবং গ্র্যান্ডফা বিলাইন থেকে কেন লুকিয়েছো? টাসু রুইন্সে কেন যাওনি? গ্রানিশি বলে যে যদি আমি টাসু রুইন্সে যাই তো সেখানে ডার্কনেস থাকে, যদি লি টিয়ানজিং রাতের বেলায় কোনো কিছু করে তো আমার জীবনে টানাটানি হয়ে যাবে, যে কারণে আমি এখানে কিছুদিন থেকে লি টিয়ানজিংকে শান্ত করতে চাই। তো কিনমো বলতে থাকে যে আমি তোমার কথা বিশ্বাস করি না। গ্রানিশি বলতে থাকে যে আমি যদি লি টিয়ানজিং হতাম তো তোমাকে এখানেই মেরে দিতাম। গ্রানিশি তার মাথায় একটা টোকা মেরে বলতে থাকে যে লি টিয়ানজিং তোমাকে কেন এ কাহিনী শোনাবে, সে তো তোমাকে পেলেই মেরে দিত। তো কিনমো ফাইনালি তার কথা বিশ্বাস করে নেয়। তো কিনমো ঘরে যেয়ে দেখে যে প্রত্যেক জিনিসটা টেরা বেড়া ছিল, এখানে কোনো ফার্নিচারই ঠিকঠাক ছিল না। গ্রানিশি বলতে থাকছেন আমি ফার্নিচার বানানোর চেষ্টা করেছি কিন্তু আমি সেটাতে ব্যর্থ হয়েছি, এই কাজ তো মানুষের কাপড় বানানোর থেকে কঠিন। তো কিনমো বলতে থাকছেন আমি আপনার অ্যাবিলিটি দেখে নিয়েছি, কোনো ব্যাপার না, আমি সবকিছু বানিয়ে নেব। তো কিনমো ফটাফট ওই উড কাটিং এবং চপিং করা শুরু করে দেয়। কিনমো এই স্কিলগুলো গ্রান্ডফা মার কাছ থেকে শিখেছিল, সে তো কফিন বানাতে এক্সপার্ট। কিছুক্ষণের ভিতরে কিনমো সবকিছু রেডি করে ফেলে। কিনমো গ্রানিশির মেয়েরারও সাফ করে দেয়। কিনমো আবারও কাজে লেগে যায়। এটা দেখে গ্রানিশি বলতে থাকে যে তুমি কিছুক্ষণ আরাম করো। তো কিনমোর আবারও সন্দেহ জাগে, গ্রানিশি আমি শোয়ার পরে আপনি এখান থেকে পালিয়ে যাবেন না তো? তো গ্রানিশি বুঝতে পারে না যে এর উত্তর কি দেবে। গ্রানিশি বলতে থাকে যে না আমি এখান থেকে যাবো না। তো এটা শুনে কিনমো কিছুটা শান্তি পায়, সে বলতে থাকে যে আমি এইসব কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছি, যে কারণে আমি একটু বিশ্রাম নিতে চাই, যে কারণে কিনমো ওখানে টেবিলের পারে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে গ্রানিশি এসে দেখেছেন কিনমো সবকিছু সাজিয়ে ফেলেছে, যেটা দেখে তো সে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় এবং সে কিনমোকেও আদর করতে থাকে। এখানে গ্রানিশি কিছুটা উদাস হয়ে যায়, কারণ সে চাইলেও কিনমোর সাথে থাকতে পারবে না, কারণ যে কোনো সময় লি টিয়ানজিং গ্রানিশিকে কবজা নিয়ে কিনমোকে মারতে পারে। অন্যদিকে আমরা ওই ডাউস মাস্টারকে দেখতে পাই, যেখানে বলতে থাকছেন কিছু বছর আগে এখানে ন্যাচারাল অর্ডার এস্টাবলিশ ছিল, ডিভাইন অরাকল ভালো করে সবাই শান্তিতে বসবাস করছিল। যদি আমরা আবারও শান্তিতে বসবাস করতে চাই তো আমাদের নতুন একটা এম্পায়ারের প্রয়োজন হবে। অন্যদিকে আমরা এম্পায়ার ইয়ানফিংকে দেখতে পাই, যেখানে তার জেনারেলকে বলতে থাকছেন আজ কতজন মানুষ মারা গেছে। তো জেনারেল বলতে থাকছেন আজ একজনও মারা যায়নি, আমরা ঠিক মতন খাবার পৌঁছে দিয়েছি, আমরা আমাদের রান্না করা খাবার তাদের ভিতরে ভাগাভাগি করে দিয়েছি। এম্পায়ার বলতে থাকছেন আমরা এখানে আসার আগে না জানি কতজন মারা গেছে, পরিবর্তন করার কারণে কিছু মানুষ মনে করছে যে আমার পরিবর্তন কারণে এইসব কিছু হচ্ছে, কিন্তু তাদের কাছে তো তাদের আগের দুনিয়ায় পছন্দ ছিল। এখানে নিজে চাই যে ধনী গরিবের যে বৈষম্য সেটা দূর করে সবাইকে ইকুয়াল বা সমান অধিকার দিবে, না কেউ বেশি বড়লোক থাকবে না কেউ গরিব থাকবে। কিছু মানুষ মনে করছে যে আমার কারণে হেভেন্স আমার উপর রাগ করেছে, যে কারণে সে ডিভাইন পানিশমেন্টের কারণে সেই অ্যানকামকে বরবাদ করে দিয়েছে। এম্পায়ার তো অনেক বেশি রেগেছিল। এবার এম্পায়ার নিজে মানুষদেরকে খাবার দিতে শুরু করে দেয়, এমনকি বড় বড় জেনারেল খাবার সার্ভ করতে শুরু করে দেয়। এখানে একটা ছোট বাচ্চা খাবার নিতে চলে আসে, তো তাকে দেখে এম্পায়ার অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে খাবার নিয়ে যেয়ে তার গ্র্যান্ডমাদারকে দিচ্ছে, সে ঠান্ডায় কাঁপছিল, যে কারণে এম্পায়ার নিজে যেয়ে তার চাদর তার গ্র্যান্ডমাদারের গায়ে জড়িয়ে দেয়। এম্পায়ার বলতে থাকে যে যাদের কাছে অনেক খাবার এবং কাপড় ছিল তো তারা তো কমন মানুষ ছিল না, তারা তো গরিব মানুষদেরকে লুটে পুটে এই সম্পত্তি বানিয়েছে। গরিব আরো বেশি গরিব হয়ে গেছে এবং ধনীদের ধন সম্পদ আরো বেশি বেড়ে গেছে। আমি এই পার্থক্য মিটাতে চেয়েছিলাম কিন্তু হেভেন্সের আমার এই কথা পছন্দ হয়নি। অন্যদিকে আমরা ডাউস মাস্টারকে দেখতে পাই, ক্রাউন প্রিন্স তোমাকে কি দেওয়ার কথা বলেছে যে তুমি তাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে গেছো। রোলাই বলতে থাকে যে আমি এর বদলে কিছুই নেব না, আমি তো এই অ্যানকামের ডিজাস্টারকে থামাতে চাই যাতে সে আর দুইবার কাইহুয়া টেরিটরিতে পরিণত না হয়। ডাউস মাস্টার রোলাইকে অবজার্ভ করতে থাকে, সে মিথ্যে কথা তো বলেনি, তো সে তাকে পরীক্ষা করার জন্য তার পাওয়ারও অ্যাক্টিভেট করে দেয়। তো রোলাই তো বুদ্ধিজমের ফলো, সে তো মিথ্যে কথা বলতে পারে না, কিন্তু রোলাইয়ের চোখে সে সত্যতা দেখতে পায়, সে তার হৃদয়ের স্পন্দন দেখতে চায়। খানিকক্ষণ অবজার্ভ করার পরে সে রোলাইয়ের কথা বিশ্বাস করে নেয়। এবার ডাউস মাস্টার ফটাফট তার পাওয়ার অ্যাক্টিভেট করে দেয়। সে রোলাইকে বলতে থাকে যে না জানি কত বছর আমি আমার ছোট ইউজ করিনি, আমার তলোয়ারে জং পড়ে যায়নি। তো সে এই কথার দ্বারা সে নিজের অ্যাবিলিটি মানে সক্ষমতার উপরও প্রশ্ন তুলছে, মানে সে তো অনেকদিন কোনো যুদ্ধ টুদ্ধ করেনি, যে কারণে সে সন্দেহ করছে যে এম্পায়ারকে সে মারতে পারবে কিনা। আমার তলোয়ার অনেক বছর ধরে ম্যানে ছিল, সে কি এখনো ধারালো আছে নাকি সে জং ধরে গেছে। সবাই মনে করছে যে এম্পায়ার অ্যানফিংকে যদি মারা হয় তাহলে এই তাণ্ডব থেমে যাবে। এর পিছনে কি খালি এম্পায়ার দায়ী নাকি অন্য কিছু, সেটা তো আমাদেরকে এখনো পর্যন্ত বলা হয় না। অন্যদিকে আমরা গ্রানিশিকে দেখতে পাই, যে কিনা কিনমোর পাশে এখনো পর্যন্ত বসে আছে। হঠাৎ করে তার শরীর খারাপ হতে থাকে, মানে লি টিয়ানজিং তার বাড়ি কবজায় নিতে চায়।
চায়। সে নিজেকে সামলাতে সামলাতে তার আয়নার সামনে যে পৌঁছে যায়। সে বলতে থাকে যে লর্ড জুলাই আমাকে বলেছেন যে লি তিয়ানচিং আমার সৌন্দর্যের জন্য শত্রু। সে আমার এই চেহারার জন্য আমার এই বডিতে কবজায় নিতে চায়। এই চেহারা যদি সুন্দর না থাকে তাহলে লি তিয়ানচিং আমার কাছে কখনোই আসবে না। শক্তি দিয়ে তো আমি তাকে হারাতে পারবো না, কিন্তু আমি তো আমার চেহারা নষ্ট করতে পারি। তো সে সাহস করে ওখানে একটা কাউসি তুলে নেয়। গ্রানি সে এখানে নিজের ভিতরে সাহস জগিয়ে তার চেহারায় কাট লাগানোর জন্য প্রস্তুত হয়ে যায়। ওখানে আমরা রক্ত দেখতে পাই। তো কিনমো ওই কাউসি আটকে এনে সে বলতে থাকছেন আপনি এমনটা কেন করছেন। তো গ্রানি সে বলতে থাকে যে আমি তোমাদের কাউকে কষ্ট দিতে চাই না, কারণ লি তিয়ানচিং যে কোনো অবস্থায় আমার বডি কন্ট্রোল নিয়ে নিতে পারে। সে তোমাদের ক্ষতি করতে পারে, যে কারণে আমি তোমাদের কাউকে হার্ট করতে চাই না, বিশেষ করে তো তোমাকে। যতক্ষণ পর্যন্ত লি তিয়ানচিং জীবিত আছে তোমাদের জীবন, ততক্ষণ পর্যন্ত তোমাদের জীবন ঝুঁকিতে আছে। কিনমো এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে বলতে থাকছেন আমরা সবাই জানি এর জন্য আমরা কেউ আপনাকে ব্লেম করি না, এমনকি আমরা গ্র্যান্ডপারাও ব্লেম করি না। গত 40 বছর ধরে আপনি কি না সহ্য করেছেন। আপনি আপনার আসল চেহারা কাউকে দেখাতে পারেননি। আপনার জায়গায় যদি আমি হতাম তো 1-2 দিনই ম্যানেজ করতে পারতাম। এমন কেউ নেই যে কিনা 40 বছর ধরে নিজের চেহারা লুকিয়ে ফেলবে। যা কিছু হয়েছে এতে আপনার কোনো দোষ নেই। আপনার জায়গায় যদি অন্য কোনো নারী হতো তাহলে সে তার নিজের চেহারা দেখতে চাইতো, কিন্তু আপনি আয়নাতে প্রত্যেক দিনই একটা বুড়ি নারীর চেহারা দেখতেন। প্রত্যেক নারীরই শখ জাগে যে আয়নাতে সে তার নিজের চেহারা দেখবে। তো আপনি প্রত্যেক দিনই তো আপনি আপনার বুড়ির ফর্ম দেখতেন। আমি কোনো না কোনো উপায় বের করে ফেলবো যাতে আপনাকে আবার কিওর করা যায় আর লি তিয়ানচিংকে শেষ করা যায়। আয়না দেখে আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এইসব কথা শুনে গ্রানিশিও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এখানে গ্রানিশিও বুঝতে পারছেন সবাই তাকে নিয়ে চিন্তিত। তো কিনমো বলতে থাকছেন আপনি আর জন্য কখনোই নিজের চেহারা নষ্ট করার চিন্তা ভাবনা করবে না। আমি এখন বাজাও সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গ্রানিশি বলতে থাকছেন তুমি সেখানে কেন যেতে চাই। তো কিনমো বলতে থাকছেন ইয়ানকামের এম্পারার ইয়ানফিং এর যান বিপদে রয়েছে। এম্পারার ইয়ানফিং এর জীবন ঝুঁকিতে রয়েছে। আমি যদি সেখানে না যাই তো সে মারা যাবে। এই সিনের সাথে এই পর্ব এখানে শেষ হয়ে যায়। পরের পর্বে হয়তোবা আমরা একটা দারুণ লেভেলের ফাইট দেখতে পারবো, কারণ সবাই এম্পারার ইয়ানফিংকে মারার জন্য সমস্ত ফ্যাকশনগুলো এক হয়ে যাবে। কিন্তু হেভেলি ডেমনস্ট্রেট কিন্তু ইয়ানকামের এম্পারারকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তারপরেও মনে হয় এম্পারার ঘায়েল হয়ে যাবে। পরের পর্ব রিলিজ হবে সামনের রবিবারে। ততক্ষণের জন্য বাই।